শার্লক হোমসের নাম শোনেননি এমন পাঠক বোধহয় সারা পৃথিবীতে বিরল। গোয়েন্দা কাহিনীর পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় চরিত্র বোধহয় লন্ডনের 221B বেকার স্ট্রিটের বাসিন্দা এই 6 ফুটের ক্ষুরোধার বুদ্ধির গোয়েন্দাটি। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি অমর চরিত্র এই শার্লক হোমস প্রথম আবির্ভূত হন 1887 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল নিজে পেশায় ছিলেন ডাক্তার, তাই নিজের আদলেই তৈরি করলেন ডাক্তার ওয়াটসনকে। ডাক্তার ওয়াটসন লন্ডনে খুঁজে বেড়াচ্ছেন একটা আস্তানা। সেই সূত্রেই আলাপ হল শার্লক হোমসের সাথে। তারপর শার্লক হোমসের গোয়েন্দাগিরির সাথেও জড়িয়ে পড়লেন তিনি। শার্লক হোমসের প্রথম আবির্ভাব ঘটে আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসে। তারপর একে একে অনেক গল্প ও উপন্যাসে আমরা দেখতে পেলাম আমাদের এই প্রিয় দুই চরিত্র শার্লক হোমস আর তার বন্ধু ডাক্তার ওয়াটসনকে। শার্লক হোমসের তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা সারা পৃথিবীর পাঠককুলকে মুগ্ধ করে রেখেছে। এই মুগ্ধতার শুরু 19বিংশ শতাব্দীতে, যা বিংশ শতাব্দী পার করে একবিংশ শতাব্দীতেও অমলিন। তাই আজ আপনাদের জন্যে আমাদের নিবেদন লেখক আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দি অ্যাডভেঞ্চার অফ দ্য রেড সার্কেল। বিরাট স্ক্র্যাপবুকে নিজের সাম্প্রতিক কীর্তি কাহিনী সাঁটতে সাঁটতে বিরক্ত মুখে শার্লক হোমস বলল, মিসেস ওয়ারেন, আমার সময়ের দাম আছে। খামোখা ভেবে মরছেন আর আমাকেও ভাবাতে এসেছেন। কিন্তু বাড়িওলি মিসেস ওয়ারেন হাজারো হলেও মেয়ে মানুষ। মেয়েলি ধূর্ততার সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্যি হোমসের নেই। চীনে জোকের মতো ভদ্রমহিলা বললেন, গত বছর আমার এক ভাড়াটের ব্যাপার আপনি নিষ্পত্তি করে দিয়েছিলেন। তার নামটা ছিল মিস্টার ফেয়ারডেল হবস। আরে, সে তো একটা সোজা কেস। কিন্তু আপনার প্রশংসায় তিনি কিন্তু এখনো পঞ্চমুখ। হ্যাঁ, মানুষ ধাঁধায় পড়লে কখনো তাকে বিমুখ তো আপনি করেন না, আর আমিও সেই ধাঁধা নিয়েই ছুটে এসেছি এখন আপনার কাছে। হোমস যেমন তোষামোদে গলে যায়, কারোর কষ্ট দেখলেও তেমনই সইতে পারে না। ডবল দাবাইয়ে কাজ হলো তৎক্ষণাৎ। হাতের কাজ ফেলে রেখে হেলান দিয়ে বসলো চেয়ারে আর বলল, আপনার নতুন ভাড়াটের মুখ দেখতে পাচ্ছেন না বলে অস্বস্তিতে মরছেন, এই তো? আমি যদি আপনার ভাড়াটে হতাম, হপ্তার পর হপ্তা আমার মুখও আপনি দেখতে পেতেন না। জানি স্যার, জানি, কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকটা ঘরের মধ্যে যদি সমানে পাইচারি করে থাকে, অথচ একবারও তার মুখ না দেখা যায়, তাহলে ভাবুন তো কেমন লাগে। এত ভয় কাকে, হ্যাঁ, যে কাউকে মুখ দেখাতে পারবে না? কি এমন কাণ্ড করেছে যে এভাবে লুকিয়ে থাকতে হচ্ছে তাকে? আমার স্বামী কাজ নিয়ে বাইরে থাকে, কিন্তু আমাকে তো দিনরাত বাড়িতে থেকে পায়ের ওই শব্দটা শুনতে হচ্ছে। স্বামী বেচারা ধাত ছেড়ে চলে যাওয়ার জোগাড়। আমার অবস্থাও আবার ভালো নয় এদিকে। ঝুঁকে পড়ে দীর্ঘশীর্ণ আঙুল দিয়ে মিসেস ওয়ারেনের কাঁধ স্পর্শ করল হোমস। উদ্বিগ্ন মানুষকে শান্ত করার অদ্ভুত একটা সম্মোহনী শক্তি ওর আছে। মিসেস ওয়ারেনও দেখতে দেখতে সহজ হয়ে এলেন। মুখ থেকে মিলিয়ে গেল ভয়ের রেখা। সোজা হয়ে বসলেন চেয়ারে। হোমস বলল, লোকটা আপনার কাছে 10 দিন আগে থাকা খাওয়া বাবদ 15 টাকা আগাম দিয়েছে, তাই বললেন তো? আগে হ্যাঁ, ওপরতলায় একটা বসবার ঘর আর শোবার ঘরের জন্য কত দিতে হবে জানতে চাইল। তো আমি বললাম হপ্তায় 50 শিলিং। ও তখন আমাকে বলল, হপ্তায় 5 পাউন্ড দেব, কিন্তু আমার শর্ত মতো চলতে হবে। মিস্টার ওয়ারেনের আবার আয় খুব কম, বুঝতেই পারছেন। শর্তটা শুনতে চাইলাম। লোকটা একটা 10 পাউন্ডের নোট বাড়িয়ে দিয়ে তখন আমাকে বলল, 15 দিন অন্তর একটা নোট পাবেন, কিন্তু বাড়ির চাবিটা আমার কাছে রাখতে হবে। দেখুন, শর্তটা এমন কিছু আশ্চর্যের নয়। অনেক ভাড়াটেই চাবি রাখতে চায় নিজের কাছে, কারোকে বিরক্ত করতে চায় না বলেই রাখতে চায়। তবে এখন এত আশ্চর্য হচ্ছেন কেন? আরে হচ্ছে কি আর সাধে, এই 10 দিনে একবার মাত্র বাড়ির বাইরে গেছে, তাও আবার প্রথম রাতে। তারপর থেকে চৌপর দিন খালি ঘরে হাঁটছে, ঝিটা শুদ্ধ তার চেহারা দেখেনি। এ আবার কি কাণ্ড বলুন তো? প্রথম রাতে তাহলে বেরিয়েছিল? হ্যাঁ, আর ফিরেছিলেন তাও প্রায় ওই মাঝরাতে।
আগে থেকে বলে রেখেছিল বলে দরজায় খিল দেওয়া হয়নি, আর ওই পায়ের আওয়াজ শুনে বুঝলাম ওপরে নিজের ঘরে গিয়ে ঢুকলো। আবার দাবার পৌঁছয় কি করে? আগে থেকেই বলা আছে, ঘন্টা বাজালে যেন খাবার দরজার সামনে চেয়ারে রেখে আসা হয়, আবারও ঘন্টা বাজালে ইঁটো বাসন কোসন যেন নিচে নামিয়ে আনা হয়। বিশেষ কিছু দরকার পড়লে বড় হাতের অক্ষরে এক টুকরো কাগজে লিখে সেটা আবার জানিয়ে দেয়। বড় হাতের অক্ষরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেন্সিলে লেখে আবার, জানেন তো, পেন ইউজ করেন না, শুধু শব্দটা, আর বেশি কিছু নয়। কয়েকটা কাগজ এনেছি আপনাকে দেখানোর জন্য। এই 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 দেখুন, সোপ, হ্যাঁ, এই ওনার সাবান চাই তাই লিখে দিলেন। এই 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 দেখুন আর একটা ম্যাচ। আর এইটা প্রথম দিন সকালে পেয়েছি, ডেইলি গ্যাজেট। প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্টের সময় এই কাগজটা ওনার চাই, আর পাঠিয়েও দিই তাই। ভারী আশ্চর্য ব্যাপার তো। হ্যাঁ সেটাই তো। ফুলস্ক্যাপ কাগজ ছেঁড়া স্লিপগুলো দেখতে দেখতে তাজ্জব হয়ে বলল হোমস। টানা হাতে লেখার একটা মানে বুঝি, কিন্তু বড় হাতের অক্ষর বসিয়ে লেখা তো একটা ঝামেলা। হ্যাঁ, নিরিবিলিতে থাকার না হয় একটা কারণ থাকতে পারে, কিন্তু বড় হাতের অক্ষরে লেখার কারণটা তো বুঝছি না। এ তো বড় অস্বাভাবিক ব্যাপার। ওয়াটসন, কি বুঝছো? হাতের লেখা লুকোতে চায় কি? কিন্তু কেন? বাড়িউলি তার টানা হাতের লেখা দেখলে এমন কি মহাভারত অশুদ্ধ হবে? তার উপর দেখো, অল্প কথার হুকুমগুলো এক একটা হিয়ালি। বুঝলাম না। বেগুনি রঙের শীষ পেন্সিলটার মোটা ধ্যাবড়া মুখ, কাগজটা লেখবার পর এমনভাবে ছিঁড়া হয়েছে যে সোপ শব্দটার কিছুটা ছিঁড়ে গেছে। খুবই অর্থপূর্ণ ব্যাপার হে। হুঁশিয়ার আদমি, এই তো। একেবারে ঠিক। নিশ্চয়ই আঙুলের ছাপটাপ এমন কিছু একটা পড়েছিল যা দেখলে শনাক্তকরণ করা সহজ হয়ে যেত। মিসেস ওয়ারেন, হ্যাঁ, লোকটা মাঝবয়সী, কালচে আর দাড়িওয়ালা বললেন, তাই তো? বয়স কত? ছোকরার বয়স 30-এর বেশি তো নয় বলেই মনে হয়। আর কিছু লক্ষণ দেখেছেন? ইংরেজিটা ভালো বললেও উচ্চারণ শুনে বুঝেছি বিদেশি মানুষ। জামা কাপড় পরিপাটি? দারুণ, ভীষণ স্মার্ট। নাম বলেছেন? আগে না। চিঠিপত্র আসে? মানে দেখা করতে কেউ আসে? না না না, একদম না। কিন্তু সকালের দিকে ঝাড়পোছ করার জন্য ঝি ঘরে ঢোকে না? সব কাজ একেবারে নিজের হাতে করে। কি আশ্চর্য, কি আশ্চর্য। জিনিসপত্র কি আছে সঙ্গে? ওই তো একটা বাদামি ব্যাগ, মস্ত বড়, আর আর না না না, আর তেমন কিছুই না। ঘর থেকে কিছুই কি পাওয়া যায়নি? ব্যাগ থেকে একটা খাম বার করে ঝাড়লেন মিসেস ওয়ারেন। বেরিয়ে এলো দুটো পোড়া দেশলাইয়ের কাঠি ও একটা পোড়া সিগারেট। এই দেখুন, আজ সকালে ট্রেতে পেয়েছি। শুনেছি ছোটখাটো জিনিস দেখেও অনেক বড় বড় ব্যাপার ধরতে পারেন, তাই এগুলো সঙ্গে করে নিয়ে এলাম দেখানোর জন্য। কাঁধ ঝাঁকিয়ে হোমস বলল, তেমন কিছু তো চোখে পড়ছে না। কাঠিগুলি অল্পই পুড়েছে, তার মানে সিগারেট ধরানো হয়েছে। পাইপ বা চুরুট ধরাতে গেলে অর্ধেক কাঠি পুড়ে যেত। কিন্তু এ আবার কি ব্যাপার, ভারী আশ্চর্য তো। পোড়া সিগারেটটা দেখেছো ওয়াটসন? মিসেস ওয়ারেন, লোকটার দাড়ি গোঁফ আছে বললেন না? আগে হ্যাঁ। সব গুলিয়ে যাচ্ছে। সিগারেটের শেষ পর্যন্ত টানা হয়েছে, গোঁফ তো পুড়ে যাবার কথা। আরে ওয়াটসন, তোমার মনে আছে যে তোমার এমন ছোট্ট গোঁফেও ছ্যাঁকা লাগতো এইভাবে সিগারেটের শেষ পর্যন্ত ঠোঁটে রেখে দিলে? মানে এইভাবে সিগারেট সেই খেতে পারে যার গোঁফ দাড়ি কামানো। সিগারেট হোল্ডারে লাগিয়েছিল বোধহয়। না হে না, পিছনে থুতু লেগে রয়েছে। মিসেস ওয়ারেন, ঘরে দুজন লোক নেই তো? আগে না, লোকটা এমনিতেই এত কম খায় যে বলবার কথা নয়। তাহলে আরো দুদিন অপেক্ষা করা যাক। আপনারা তো ধড়ফড় করবার কোনো দরকার নেই। আগাম টাকা তো পেয়েছেন, আর ভাড়াটে হিসেবেও লোকটা নচ্ছাড় নয়। হ্যাঁ, একটু সৃষ্টি ছাড়া হলেও বদ নয়। যতক্ষণ না তাকে কোনো কারণে অপরাধী বলে মনে হচ্ছে
ততক্ষণ নিরিবিলি বসে বিঘ্ন ঘটাতে চাই না। তবে হ্যাঁ, কেসটা হাতে রাখলাম, নতুন কিছু ঘটলেই এসে বলবেন। ওকে, শিওর। বিদায় হলেন বাড়িউলি। হোমস বলল, ওয়াটসন, কেসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হয় কারো নিছক বাতিক, আর না হয় গভীর জলের ব্যাপার। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে ঘরে অন্য কেউ থাকে, বুঝলে? ঘর ভাড়া যে নিয়েছে সে নয়। এমন কেন মনে হয় তোমার? দেখো, সিগারেটের ব্যাপারটা ছাড়াও অনেক অদ্ভুত ব্যাপার রয়েছে। যে যেমন? লোকটা ঘর ভাড়া নিয়েই বেরিয়ে গেল, ফিরল অনেক রাতে, যখন কেউ নেই, মানে কেউ তাকে দেখল না। যে লোক বেরিয়ে গেল সেই লোকই যে ফিরে এলো তার কি প্রমাণ? নিশ্চয়ই তার বদলে এলো আরেকজন। প্রথমজন ইংরেজিতে চোস্ত, আর দ্বিতীয়জন ইংরেজিতে কাঁচা বলেই ম্যাচেস না লিখে ম্যাচ লেখে। কেন জানো? কারণ ম্যাচ শব্দটা ডিকশনারি দেখে লিখেছে বলে। ডিকশনারিতে শব্দটার বিশেষ্য আছে, কিন্তু বহু বচন নেই। কাটছাঁট কথায় হুকুম চালানোর কারণটাই হলো ইংরেজি ভাষায় দখল নেই। আর এই সব কারণেই আমার দৃঢ় বিশ্বাস ভাড়াটে পাল্টে গিয়েছে মিসেস ওয়ারেনের বাড়িতে। কিন্তু এর উদ্দেশ্য কি? সমস্যা তো সেইটাই। তদন্ত চালানোর লাইন এখন একটাই। বলতে বলতে তাক থেকে একটা মোটা জাবদা খাতা নামালো হোমস। নানান কাগজ থেকে হারানো, প্রাপ্তি, নিরুদ্দেশের অদ্ভুত অদ্ভুত সব খবর কেটে দিনের পর দিন খাতায় সেঁটে রাখা ওর বরাবরের অভ্যেস। একটার পর একটা খবর পড়ে টিপ্পনি কেটে চলল হোমস। একটু পরেই চোখ আটকে গেল একটা খবরে। বলল, ওয়াটসন, মনে হচ্ছে এই খবরটাই খুঁজছি। শোনো, ধৈর্য ধরো, যোগাযোগের কোনো উপায় বার করবই। ততদিন এইখানে চোখ রেখো। জি। রহস্যজনক ভাড়াটে মিসেস ওয়ারেনের বাড়িতে ওঠার 2 দিন পরের বিজ্ঞাপন। লোকটা তাহলে ইংরেজি ভালো লিখতে না পারলেও পড়তে কিন্তু ভালোই পারে। 3 দিন পরে দেখো আবার একটা বিজ্ঞাপন। কাজের ব্যবস্থা হচ্ছে, ধৈর্য ধরো, মেঘ কেটে যাবে। জি। 7 দিন আর কোনো খবর নেই। তারপর এই বিজ্ঞাপনটা দেখছি অনেক স্পষ্ট। রাস্তা পরিষ্কার হচ্ছে, সুযোগ পেলে সংযোগ পেলে সংকেত করব। নিশানা সংকেত মনে রেখো, একটা এ, 2 বি ইত্যাদি। শিগগিরই খবর দেব। জি। এটা হলো গতকালের কাগজের বিজ্ঞাপন। আজ আর কোনো বিজ্ঞাপন নেই। ওয়াটসন, এবার সবুর করলে এই ব্যাপারটা অনেকটা বোধগম্য হবে। আর হলো তাই। সকালবেলা দেখলাম আগুনের দিকে পিঠ ফিরিয়ে তাকিয়ে সন্তোষ উজ্জ্বল মুখে হাসি ভরা চোখে দাঁড়িয়ে আছে বন্ধুবর। টেবিল থেকে সেই দিনের খবরের কাগজটা তুলে নিয়ে আমায় বলল, ওয়াটসন, দেখো দেখো, ঠিক যা ভেবেছিলাম। এই দেখো, উঁচু লাল বাড়ি, সামনের দিকটা সাদা পাথর, 4 তলা, দ্বিতীয় জানলা ছেড়ে সন্ধ্যের পর। জি। এবার তো পরিষ্কার বোঝা যাচ্ছে জলটা কোন দিকে গড়াচ্ছে। রাতরাস খেয়ে ভাবছি মিসেস ওয়ারেনের ভাড়াটের সঙ্গে একটু দেখা করে আসব। আরে, মিসেস ওয়ারেন যে, তা 7 সকালে কি খবর নিয়ে এলেন? সাংঘাতিক নতুন কিছু একটা ঘটেছে মনে হলো। বিপুল উদ্যমে ধূমকেতুর মতো সাঁ করে চলে এসেছেন মিসেস ওয়ারেন। মিস্টার হোমস, আপনার সঙ্গে পরামর্শ না করে কিছু করব না বলেই আমি এভাবে ছুটে এলাম। কিন্তু সত্যি বলছি, এবার পুলিশ আমি কিন্তু ডাকবই। আমার পুরো স্বামীকে যারা ছুঁড়ে ফেলে দেয় তাদের। ওয়ারেনকে ছুঁড়ে ফেলে দিয়েছেন? হ্যাঁ, খুব খারাপ ব্যবহার করা হয়েছে তার সঙ্গে। কে করেছে? আজ সকালে 7টা নাগাদ আমার কর্তা কাজে বেরিয়েছিলেন। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই হঠাৎ রাস্তায় 2 লোক পেছন থেকে এসে ঝপাং করে একটা কোট মাথায় ছুঁড়ে দিয়ে সব শুদ্ধ চাপটে তুলে ফেলে পেছনের একটা গাড়িতে। ঘন্টাখানেক পরে ফেলে দেয় রাস্তায়। কর্তা তখন ঠক ঠক করে কাঁপছে, গাড়িটা পর্যন্ত দেখেনি। দেখে কি হ্যামসেড হিদের ফুটপাতে পড়ে আছে। বাসে করে বাড়ি ফিরেছে জানেন, সোফায় শুয়ে এখনো কাঁপছে। লোকগুলোর চেহারা দেখেছেন?
মানে কথা বলতে শুনেছেন? না না না, ওর তখন মাথা ঘুরছিল। শুধু মনে আছে ঠিক যেন ম্যাজিক দেখানোর মতো তুলে নিয়ে গেল রাস্তা থেকে, আবারও ম্যাজিক দেখানোর মতো ছুঁড়ে ফেলে গেল রাস্তায়। 2জন কি 3জন লোক ছিল বলে ওর মনে হয়েছে। আপনার ধারণা যে এই ব্যাপারে আপনার ভাড়াটে জড়িত, তাই তো? তাছাড়া আর কে আপনি বলুন? 15 বছর এ বাড়িতে আমি রয়েছি, কখনো এমন কোনো কাণ্ড ঘটেনি। যথেষ্ট হয়েছে, যথেষ্ট, আর না, আর চাই না টাকা। টাকা সব নয়, আজকেই ওকে বিদায় করব আমি বাড়ি থেকে। অত ধড়ফড় করবেন না মিসেস ওয়ারেন, ধৈর্য ধরুন। সকাল 7টার কুয়াশায় আততায়ীরা ভুল করে আপনার স্বামীকে ধরে নিয়ে গেছে, ভুল বুঝতে পেরে ফেলে দিয়ে গেছে। কাজেই আসল বিপদটা আপনার ভাড়াটের। ভুল যদি না হতো, ভাড়াটের কি দশা হতো ভেবে পাচ্ছি না আমি। তাহলে তাহলে আমি এখন কি করব মিস্টার হোমস? মিসেস ওয়ারেন, আপনার এই ভাড়াটের মুখশ্রীটা দেখতে আমার বড্ড ইচ্ছে হচ্ছে। দরজা না ভাঙলে ঢুকবেন কি করে বলুন তো? খাবারের ট্রে দরজার সামনে বসিয়ে সিঁড়ি বেয়ে যখন নেমে যাই, তালা খোলার আওয়াজ পাই তখন, তার আগে নয়। ট্রেটা ভেতর নিয়ে যাওয়ার জন্য বাইরে আসতে হয় তো, তখনই দেখে নেব। কিন্তু কোথাও লুকিয়ে থাকতে হবে আমাদের। ঠিক আছে, তা বেশ, তো সে ব্যবস্থা না হয় হয়ে যাবে। দরজার উল্টো দিকে একটা মাচা ঘর আছে, আমি না হয় একটা আয়না বসিয়ে রাখবো ভেতরে, আপনারা ঘাপটি মেরে থাকবেন দরজার আড়ালে। চমৎকার। দুপুরের খাওয়া কখন খায় লোকটা? ওই ধরুন না 1টা নাগাদ। ওকে, ওই সময় আমি আসছি, আর আমার সঙ্গে ডাক্তার ওয়াটসন। আপাতত বিদায়। 12:30টার সময় পৌঁছালাম ব্রিটিশ মিউজিয়ামের কাছে গ্রেট অর্মে স্ট্রিটে। মিসেস ওয়ারেনের বাড়িটা বেশ উঁচু, হলদে ইট দিয়ে তৈরি। রাস্তার কোণে হোয়ে স্ট্রিটের আবাসিক ফ্ল্যাট বাড়িগুলো চোখে পড়ার মতো। একটা বাড়ির দিকে আঙুল তুলে দেখিয়ে খুক খুক করে হেসে উঠল হোমস। বাড়িটা অন্যান্য বাড়ি থেকে এমনভাবেই ঠেলে সামনে এসেছে যে চোখে না পড়লেই নয়। ওয়াটসন, দেখেছো? উঁচু লাল বাড়ি, সামনেটা পাথর দিয়ে তৈরি। সংকেত খবরের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। একটা জানলাতে ঘর ভাড়ার নোটিশও ঝুলছে দেখছি। আচ্ছা, অর্থাৎ একটা খালি ফ্ল্যাটে ঢুকবার ব্যবস্থা করে ফেলেছে স্যাঙ্গার। এই যে মিসেস ওয়ারেন, বলুন কোথায় যেতে হবে? বুট জোড়া নিচের চাতালে খুলে রেখে ওপরে চলে আসুন, সব ব্যবস্থা আমি করেই রেখেছি। লুকিয়ে দেখার পক্ষে জায়গাটা খাসা। আয়নাটা এমনভাবে বসানো হয়েছে যে অন্ধকারে গা ঢেকে বসে থাকলে উল্টো দিকের দরজা স্পষ্ট দেখা যাবে। আসন গ্রহণ করলাম। মিসেস ওয়ারেন বিদায় নিলেন এবং সঙ্গে সঙ্গে অনেক দূরে শুনলাম ঘণ্টার ধ্বনির ক্ষীণ শব্দ। খাবার তলব করছে রহস্যময় ভাড়াটে। একটু পরেই ট্রে নিয়ে উঠে এলেন মিসেস ওয়ারেন। দরজার সামনে চেয়ারের ওপর রেখে নেমে গেলেন সিঁড়ি বেয়ে। দরজার কোণে সেঁটে থেকে আয়নার মধ্যে দিয়ে চেয়ে রইলাম বন্ধ দরজার প্রতিবিম্বের দিকে। হঠাৎ শোনা গেল চাবি ঘোরানোর ক্যাঁচ ক্যাঁচ শব্দ। ঘুরে গেল হাতল, ঈষৎ ফাঁক হলো পাল্লা এবং একজোড়া সরু হাত ঝপ করে চেয়ার থেকে তুলে নিয়ে গেল ট্রেটা। এক মুহূর্ত পরেই খালি ট্রেটা বসিয়ে দেয়া হলো চেয়ারে এবং চকিতের জন্যে দেখলাম দরজার ফাঁক দিয়ে একটা সুন্দর কালচে ভয়ার্ত মুখ কটমট করে চেয়ে আছে মাচা ঘরের অল্প ফাঁক করা দরজার পানে। পর মুহূর্তেই দড়াম করে বন্ধ হয়ে গেল দরজা। ঘুরে গেল চাবি এবং নিস্তব্ধ হলো বাড়ি। আমার গা টিপে দিয়ে মাচা ঘর ছেড়ে বেরিয়ে গেল হোমস। পেছনে আমি। নিচে নেমে মিসেস ওয়ারেনকে বলল, রাত্রে আসবো খন। এসো ওয়াটসন, বাড়ি গিয়ে কেসটা নিয়ে কথা হবে। বেকার স্ট্রিটে ফিরে ইজি চেয়ারে বসে হোমস বলল, ওয়াটসন, হ্যাঁ বলো। আমার অনুমানই শেষ পর্যন্ত সত্যি হলো, বুঝলে? ভাড়াটে বদল হয়েছে বাড়িটায়, কিন্তু বদলি ভাড়াটে যে একজন মহিলা এবং নিতান্তই সাধারণ মহিলা নয়, এটা কিন্তু আমি আগে আঁচ করতে পারিনি। মহিলাটা কিন্তু আমাদের দেখেছে। আমাদের দেখেছে কিনা সেটা বলতে পারবো না, তবে আঁতকে ওঠার মতো কিছু একটা দেখেছে। ব্যাপারটা এবার বুঝেছো? হুম। সাংঘাতিক কোনো বিপদের ভয়ে
লন্ডনে পালিয়ে এসেছে একটা দম্পতি। স্বামীটির অন্য কাজ আছে, দিনরাত বউকে আগলানো তার সম্ভব নয়, তাই তাকে নিজের জন্য ঘর ভাড়া করে লুকিয়ে রেখে দিল। এমনিভাবে রাখলো যে বাড়িউলি পর্যন্ত জানলো না যে কে রয়েছে বাড়িতে, পাছে শত্রুরা পিছু নিয়ে বউকে ধরে ফেলে। আবার সোজাসুজি চিঠি লেখাও সম্ভব নয়, তাই খবরের কাগজের হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলম মারফত খবর পাঠানো শুরু করলো হুঁশিয়ার স্বামীটি। স্ত্রীটি মেয়েলি হাতের লেখা গোপন করার জন্য কাগজের টুকরোয় বড় হাতের অক্ষরে চাহিদা লিখে রেখে দিতে লাগলো বাইরের চেয়ারে। সবই তো ঠিক আছে, কিন্তু এত লুকোচুরি কিসের জন্য? ওয়াটসন, তুমি চিরকালই বড় কাঠখোট্টা ভাবে প্র্যাকটিক্যাল, বুঝলে? আসল পয়েন্টে হাত দিয়েছো একদম ঠিক কথা। এত লুকোচুরি কিসের জন্য? প্রাণ বাঁচানোর জন্য নিশ্চয়ই। আর সেই জন্যেই ভুল করে মিস্টার ওয়ারেনের ওপর হামলা করা হয়েছে। কিন্তু মজা হচ্ছে এই যে মিস্টার ওয়ারেনকে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা নিজেরাও কিন্তু এখনো জানে না ভাড়াটে বদল হয়ে গিয়েছে ভদ্রলোকের বাড়িতে। ভারী জটিল, ভারী অদ্ভুত কেস। ভারী অদ্ভুত। কিন্তু এই কেসে আর গিয়ে তোমার কি লাভ? ভায়া, ডাক্তারি শেখবার পর নতুন কেস পেলেই হুমড়ি খেয়ে পড়তে কি দক্ষিণার আশায় নাকি? হ্যাঁ, মোটেই না। তাহলে শেখবার জন্য। তবে আমিও এই কেসে লেগে থাকতে চাই শেখবার জন্য, বুঝলে? জজ চাই না, অর্থ চাই না, শুধু চাই শিখতে। কারণ এই কেসটায় শেখবার মতো অনেক কিছু আছে, বুঝলে? রাইট। সন্ধে হলো। দুই বন্ধু হাজির হলাম মিসেস ওয়ারেনের বাড়িতে। অন্ধকার বসবার ঘরে বসে দেখলাম অনেক উঁচুতে ওপর তলার ফ্ল্যাট বাড়ির জানলায় টিম টিম করে একটা আলো জ্বলছে। সারশিতে শীর্ণ ব্যাঘ্রমুখ চেপে ফিস ফিস করে হোমস বলল, ঘরে একজন পুরুষ রয়েছে দেখতে পাচ্ছি, ছায়া দেখতে পাচ্ছি। ওই তো আবার দেখা যাচ্ছে। হাতে একটা মোমবাতি রয়েছে। জানলা দিয়ে দেখছে এ বাড়ির ওপর তলার ভদ্রমহিলা ওদিকে তাকিয়ে আছে কিনা। এই তো এবারে আলোর নিশানা শুরু করেছে। ওয়াটসন, বার্তাটা তুমি লেখো, দুজন মিলিয়ে দেখবো পরে। একটা ফ্ল্যাশ মানে এ। একটা ফ্ল্যাশ মানে এ? হ্যাঁ, আবার ফ্ল্যাশ হচ্ছে। কতবার গুনলে? হ্যাঁ, 20 বার। তার মানে টি, এ টি মানে বুঝলাম না। আরেকটা টি, দ্বিতীয় শব্দ শুরু হচ্ছে নিশ্চয়ই। লেখা TENTA। ব্যাস। TENTA? হ্যাঁ, ব্যাস, আর ফ্ল্যাশ নেই। কি বুঝলে ওয়াটসন? ATTENTA শব্দের কোনো মানে হয়? আবার শুরু হয়েছে ফ্ল্যাশ। আরে একই শব্দ আবার ফ্ল্যাশ করছে। ATTENTA। ওয়াটসন, এ তো দেখছি ভারী অদ্ভুত ব্যাপার। ওই দেখো আবার সেই একই শব্দ, অ্যাটেন্টা। পরপর 3 বার ATTENTA। আর কবার অ্যাটেন্টা বলবে বুঝছি না। সরে গেল জানলা থেকে ওয়াটসন। কি বুঝলে বলো তো? সাংকেতিক খবর। হঠাৎ মানিটা মাথায় এসে গেল হোমসের। হেসে উঠল খুক খুক করে। খুব একটা জটিল সংকেত নয়, ইটালিয়ান শব্দ। এ লেখা হয়েছে স্ত্রীলোককে উদ্দেশ্য করা হচ্ছে বলে। সাবধান সাবধান সাবধান, বুঝলে? ঠিক ধরেছ মনে হচ্ছে। খুব সাংঘাতিক কিছু ঘটতে চলেছে বলেই পর 3 বার হুঁশিয়ার করা হলো ভদ্রমহিলাকে। আরে গেল যা, লোকটা যে আবার জানলা এসেছে। ঝুঁকে পড়ে জানলার সামনে এসে দাঁড়িয়েছে একটা ছায়ামূর্তি। শিখা নেড়ে নেড়ে দ্রুত নিশানা করছে এ বাড়ির মেয়েটিকে। খুব দ্রুত মোমবাতি নাড়ছে। লিখতেও সময় পাচ্ছি না। পেরিকোলো। এটা আবার কি ওয়াটসন? বিপদ, তাই না? আরে হ্যাঁ, এ তো বিপদের সংকেত। আবার শুরু হয়েছে। গেল যা, নিভে গেল কেন? আচমকা অন্ধকার হয়ে গেল আলোকিত জানলা। শব্দহীন আর্তচিৎকারের যেন কণ্ঠরোধ করে দেয়া হলো মধ্যপথে। জানলার সামনে থেকে লাফ দিয়ে নেমে এলো হোমস। ওয়াটসন, আর তো চুপচাপে জিনিস দেখা যায় না।
সাংঘাতিক কিছু একটা ঘটেছে এই ঘরে, নইলে আলোর সংকেত মাঝপথে বন্ধ হয়ে গেল কেন? চলো চলো যাই স্কটল্যান্ড ইয়ার্ডে, তার আগে নিজের চোখে দেখবো কি ঘটেছে ও ঘরে। বেরিয়ে এলাম রাস্তায়। ঘাড় ফিরিয়ে দেখলাম মিসেস ওয়ারেনের বাড়ির ওপর তলায় জানলায় একটি মেয়ের মুখ। কাঠ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে আচমকা বন্ধ হয়ে যাওয়া আলোকবার্তা আবার দেখবার আশায় তাকিয়ে আছে সামনের বাড়ির দিকে। ওয়েস্ট স্ট্রিটের ফ্ল্যাট বাড়ির দরজার সামনে আসতেই রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা গ্রেট কোট পরা মনুষ্য মূর্তিটি সবিস্ময়ে বলে উঠল, আরে হোমস যে! গ্রেগসন নাকি? আরে তুমি কি মনে করে? আপনি কি মনে করে? একই ধান্দায়। আমি দেখছিলাম জানলায় আলোর সংকেত। সংকেত? ওই জানলাটায় আলো নেড়ে খবর পাঠানো হচ্ছিল এতক্ষণ, হঠাৎ থেমে গেল, তাই দেখতে যাচ্ছিলাম ব্যাপারটা। কিন্তু তুমি যখন স্বয়ং হাজির। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি পাশে থাকলে মনে দারুণ বল পাই, কাজেই বাঁচাদন পালিয়ে যাবে কোথায়? কার কথা বলছো? তাহলেই দেখুন আপনাকেও আমি টেক্কা মারতে পারি। বলেই ফুটপাতের পাথরে সজোরে ছুরি ঠুকল গ্রেগসন। অমনি রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা 4 চাকার ঘোড়া গাড়ি থেকে চাবুক হাতে নেমে এলো গাড়োয়ান। আসুন মিস্টার হোমস, আলাপ করিয়ে দিই। ইনি হলেন পিঙ্কারটনস, আমেরিকান এজেন্সির মিস্টার লেভারটন। লং আইল্যান্ড গুহা রহস্যের সেই নায়ক? ওহ, কি সৌভাগ্য আমার! প্রশংসা শুনে মুখ লাল হয়ে গেল তরুণ আমেরিকানের। মিস্টার হোমস, গর্জিয়ানোকে যদি ধরতে পারি। রক্তবৃত্তের গর্জিয়ানো? বলেন কি? ইউরোপেও গর্জিয়ানো এত বিখ্যাত জানা ছিল না। আমেরিকায় তো একটাকে সবাই চেনে। 50টা খুনের নায়ক, অথচ টিকি পর্যন্ত ছুঁতে পারছি না। নিউ ইয়র্ক থেকে পিছু নিয়ে লন্ডনে এসে 7 দিন ধরে ওত পেতে আছি কোনো একটা অছিলায় বাছাধনকে খাঁচায় পড়ার জন্য। পেছনে পেছনে এসেছি আমি আর গ্রেগসন। শয়তানটা উঠেছে ওই বাড়িটায়, আর বেরোনোর পথ একটাই। এবার আর চোখে ধুলো দিতে পারবে না। 3টে লোক এক্ষুনি বেরিয়ে গেল বটে, কিন্তু ওদের মধ্যে গর্জিয়ানো ছিল না। মিস্টার হোমস এই ব্যাপারে আরো খবর রাখেন মনে হচ্ছে। এইমাত্র আলোর সংকেতের কি সব কথা বলছিলেন। সংক্ষেপে হোমস বলল ও যা জানত। সক্ষোভে আমেরিকান ডিটেকটিভ বলল, তার মানে ও জেনে ফেলেছে আমরা পেছন নিয়েছি। এ কথা কেন বললেন? আলো নেড়ে দলের লোকেদের খবর পাঠাতে পাঠাতে হঠাৎ দেখেছে যে আমরা ওত পেতে রয়েছি নিচে, তাই খবর আর শেষ করেনি। এখন কি করি বলুন তো? হানা দেব ওপরে একসঙ্গে, কিন্তু অ্যারেস্ট করবার মতো সমন তো আনিনি। আরে আরে, সে দায়িত্ব আমার, চলুন। গ্রেগসনের মাথায় বুদ্ধি কম থাকতে পারে, কিন্তু মনে সাহসের অভাব নেই। চরম বিপদের সামনে নিজেই এগিয়ে এলো সবার আগে। আমেরিকান ডিটেকটিভকে কিছুতেই উঠতে দিল না নিজের আগে। লন্ডনে বিপদের মোকাবিলা করুক লন্ডন ডিটেকটিভ, আমেরিকানকে সে সুযোগ দিতে সে রাজি নয়। 3 তলায় বাঁ হাতের ফ্ল্যাটের দরজা খোলা দেখে ঠেলে ভেতরে ঢুকে পড়ল গ্রেগসন। অখণ্ড নৈশব্দ এবং নিরন্ধ্র তমিশ্রা বিরাজ করছে ভেতরে। আমি দেশলাই জ্বালিয়ে ধরিয়ে দিলাম গ্রেগসনের লণ্ঠন। পোলতের শিখা কাঁপতে কাঁপতে স্থির হয়ে যেতেই বিস্ময় শ্বাস টানলাম 3 জনে। রক্তমাখা পদচিহ্ন আমাদের দিকে এগিয়ে এসে গিয়ে ঢুকেছে ভেতরের একটা ঘরে। দরজাটা বন্ধ ছিল। ঠেলে খুলে দিয়ে লণ্ঠনটা মাথার ওপর তুলে ধরল যাতে আমরা সবাই দেখতে পাই ঘরের দৃশ্য। এবং দেখলাম সেই ভয়াবহ দৃশ্য। দেখলাম শূন্য ঘরের ঠিক মাঝখানে সাদা কাঠের মেঝেতে মুখ গুঁজরে থই থই রক্তের মধ্যে বিভৎসভাবে লুণ্ঠিত একজন বিরাট আকারের দাড়িগোঁফ কামানো পুরুষ। 2 হাঁটু মুড়ে 2 হাত সামনে ছড়িয়ে নিঃসীম যন্ত্রণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যে বস্তুটির মরণ মারে সেটি তখনও চওড়া বাদামি গলায় আমূল ঢুকে থেকে বার করে রেখেছে কেবল সাদা বাঁটটুকু। অত্যন্ত ধারালো হিলহিলে পাতলা একটা ছোড়া। হাতের কাছে পড়ে একটা কালো দস্তানা, আর একটা ভীষণ দর্শন মোষের সিংয়ের হাতল ওলা দুদিক ধারালো ছোড়া। আমেরিকান ডিটেকটিভ লাফিয়ে উঠল সেই দৃশ্য দেখে। আরে সর্বনাশ, এই যে স্বয়ং ব্ল্যাক গর্জিয়ানো! আমাদের আগেই কেউ কারবার শেষ করে দিয়ে গেছে দেখছি। মিস্টার হোমস, এই দেখুন জানলার সামনে মোমবাতি। আরে আরে, ওটা কি করছেন? মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে জানলার সামনে গিয়ে এদিক ওদিক কিছুক্ষণ নাড়ল হোমস। তারপর উঁকি মেরে বাইরেটা দেখে নিয়ে ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। বলল, ওতেই কাজ হবে। আচ্ছা, নিচে দাঁড়িয়ে 3টে লোককে বেরিয়ে যেতে দেখেছিলেন তাই না? খুঁটিয়ে দেখেছিলেন?
দেখেছিলাম। একজনের গালে কালো দাড়ি ছিল কি? মাঝারি সাইজ, বছর বয়স 30, কালচে মুখ। ছিল তো, সব শেষে সেই তো আমার পাশ দিয়ে গেল। কোনটা সেই করেছে? আচ্ছা, দেখতে কিরকম শুনলেন? পায়ের ছাপটা মেঝেতেই দেখে নিন, ওই যথেষ্ট। এবার লেগে পড়ুন। ওতে খুব একটা সুবিধা হবে না মিস্টার হোমস। লন্ডনে লক্ষ লক্ষ লোকের মধ্যে ওই চেহারার মানুষ খুঁজে পাওয়া আর খড়ের গাদায় ছুঁচ খুঁজে পাওয়া একই কথা বলতে পারেন। মোটেই না, সেই জন্যই তো এই ভদ্র মহিলাকে ডেকে আনলাম। কথাটা শুনে সচমকে সবাই তাকালাম দরজার পানে। চৌকাঠে দাঁড়িয়ে এক দীর্ঘাঙ্গী সুন্দরী, ব্লুমসবেরির সেই রহস্যময়ী ভাড়াটে। দুই চোখে অসীম ভয়ার্থী নিয়ে চেয়ে আছে মেঝের রক্ত হ্রদে লুণ্ঠিত মৃতদেহটির পানে। সম্মোহিতের মতো বিবর্ণ মুখে পায়ে পায়ে এগিয়ে আসছে সেই দিকে। পরক্ষণেই বিলাপধ্বনির মতো বিড়বিড় করে বলল, ডিও মিও, ডিও মিও, ওকেও শেষে খুন করলে? তারপরেই অবশ্য সব নিঃশ্বাস টেনে দু হাত মাথার উপর তুলে তাথই তাথই নাচ আরম্ভ করে দিল ঘরময়। সেই সঙ্গে কি উল্লাস আর চিৎকার! হাততালি দিয়ে অনর্গল ইতালিয়ান শব্দে তুবড়ি ছুটিয়ে ঘরময় নেচে নেচে বেড়াতে লাগলো রহস্যময় রূপসী। আমি হতবাক, স্তম্ভিত এবং শঙ্কিত হলাম এরকম একটা বিকট দৃশ্যের সামনে এই ধরনের উন্মত্ত নাচ দেখে। আচমকা নাচ থামিয়ে জিজ্ঞাসু চোখে আমাদের পানে চাইল রূপসী। আপনারা কারা? দেখে তো মনে হচ্ছে পুলিশ। গুইসেপ্পি গর্জিয়ানোকে তাহলে আপনারাই খতম করেছেন, তাই না? ম্যাডাম, আমরা পুলিশ ঠিকই, কিন্তু জেনারো কোথায়? ছায়া ঢাকা কোণগুলোয় চোখ বুলিয়ে নিল সুন্দরী। সে যে আমার স্বামী জেনারেল লুক্কা, আর আমি এমিলি লুক্কা। নিউ ইয়র্ক থেকে পালিয়ে এসেছি একসঙ্গে এই ব্ল্যাক ডগের ভয়ে। কিন্তু সে গেল কোথায়? এই তো একটু আগে জানলা থেকে ডাকলো আমাকে, আর ডাক শুনেই তো ছুটে ছুটে আসছি আমি। ম্যাডাম, আমি ডেকেছি আপনাকে। হ্যাঁ, আপনি ডেকেছেন? আপনি আপনি কি করে ডাকবেন? তা আপনার সংকেত আমি ধরে ফেলেছি বলে। এখানে আপনার থাকাটা দরকার ছিল বলেই শুধু ভিএনই শব্দটা ফ্ল্যাশ করেছিলাম। দেখেই দৌড়ে এসেছেন বোধহয়। ভয় মেশানো চোখে হোমসের পানি তাকায় রূপসী ইটালিয়ান। কিন্তু কিন্তু হঠাৎ থমকে যায় সুন্দরী। গর্ব আর উল্লাস ফেটে পড়ে চোখের তারায় তারায়। বুঝেছি বুঝেছি, ঝড় ঝঞ্ঝায় আপদে বিপদে শোকে দুঃখে যে মানুষটা এতদিন আমাকে আঁকলে রেখে দিয়েছে, এ তারই কাণ্ড। হ্যাঁ, এ তারই কাণ্ড। নিজের হাতে শয়তানদের রাজা পিশাচ শিরোমণি গুইসেপ্পি গর্জিয়ানোকে খুন করেছে। হ্যাঁ, তার নিজের হাতেই। জেনেরো, 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 কত ভাগ্য করলে তোমার মতো পুরুষের স্ত্রী হওয়া যায় জেনেরো। ভাবাবেশের ধার দিয়ে গেল না কাঠখোট্টা গ্রেগসন। ভদ্রমহিলা যেন নেহাতি একটা নটিং হিল জাহাবাজ। ঠিক সেইভাবেই বাহুতে হাত রেখে বললেন নীরস কণ্ঠে, আপনি কে ঠিক ধরতে পাচ্ছি না, কিন্তু যা শুনলাম তাতে মনে হচ্ছে আপনার এখন থানায় যাওয়া দরকার। ওয়েট, একটু দাঁড়াও গ্রেগসন। ম্যাডাম, খুন করার অপরাধে আপনার স্বামীকে কিন্তু গ্রেপ্তার করা হবে। কিন্তু আপনি যদি মনে করেন কু উদ্দেশ্যে খুনটা উনি করেননি, তাহলে যা জানেন সেটা বলুন, তাতে আপনার স্বামীর ভালো হবে। দেখুন, গর্জিয়ানোই যখন খতম হয়ে গেল, তখন দুনিয়ার কেউই আমার স্বামীর কেশাগ্র স্পর্শ করতে পারবে না। ওকে খুন করার জন্য পৃথিবীর কোনো আদালতেই তার সাজা হবে না। আচ্ছা, তাহলে এই ঘরের দরজা বন্ধ রেখে লাশটা যেমন তেমন করেই ফেলে রেখে চলুন। এই ভদ্রমহিলাকে নিয়ে গিয়ে ওনার ঘরে গল্পটা শোনা যাক। আধ ঘন্টা পরে সিগনোরা লুক্কার ঘরে বসে অত্যাশ্চর্য যে কাহিনী শুনলাম তা এখানে হুবহু লিখেছি তার জবানিতে। ভাষাটা কেবল মেজে ঘষে দিতে হলো, কেননা ভদ্রমহিলার ভাঙা ভাঙা ইংরেজি অনেকেই বুঝবেন না। ব্যাকরণে ভুল ছিল বিস্তর। নেপলসের কাছে পোসিলিপ্পোতে আমার জন্ম। আমার বাবা অগাস্টাস বেরিলি ওখানকার উকিল।
জেনারো তার চাকরি করত, ওর রূপ ছিল, প্রাণশক্তি ছিল, কিন্তু টাকা ছিল না, সামাজিক প্রতিষ্ঠা ছিল না। আমি ভালোবাসলাম ওর যা ছিল তার জন্যে। বাবা বিয়েতে রাজি হলেন না ওর যা নেই তার জন্যে। দুজনে তখন পালিয়ে গেলাম। গয়নাগাটি বেচে সেই টাকায় 4 বছর আগে আমেরিকায় গিয়ে সুখের সংসার পাতলাম। বিয়ে করেছিলাম আগেই, প্যারিতে। প্রথম থেকেই কপাল খুলে গেল আমাদের। ক্যাস্টালোট্টি অ্যান্ড জাম্বিয়া কোম্পানির ক্ষমতাশালী অংশীদার টিট্টো ক্যাস্টালোট্টিকে একবার কিছু গুন্ডা বদমাইশের খপ্পর থেকে বাঁচায় আমার স্বামী। ক্যাস্টালোট্টি নিজেও ইটালিয়ান, বিয়ে থা করেননি। কোম্পানির একমাত্র কার্যক্ষম অংশীদার বলতে শুধুমাত্র তিনি। জাম্বিয়া বিছানা ছেড়ে নড়তে পারতেন না। উপকার ভুলতে না পেরে আমার স্বামীকে ক্যাস্টালোট্টি নিজের ফার্মে বড় চাকরি দিলেন, ব্রুকলিনে নিজের বাড়িতে থাকতে দিলেন, নিজের ছেলের মতো করে ওকে দেখতে লাগলেন। এবং বেশ বুঝলাম ওর সব সম্পত্তি শেষ পর্যন্ত উনি আমাদের নামেই লিখে দেবেন। আর এর পরেই কপাল পুড়ল আমাদের। একদিন কাজ থেকে জেনারো বাড়ি ফিরল, দানবের মতো বিরাট একটা লোককে সঙ্গে নিয়ে। পসিলি পেপার মানুষ সে, নাম গর্জিয়ানো। সব কিছুই তার দানবিক। হাত পা নাড়লে মনে হয় গদা ঘোরাচ্ছে। এরকম কিম্ভূত কিমাকার কদাকার বুক কাঁপানো হাড় বজ্জাত মানুষ বিশ্বাস করুন আমি জীবনে কখনো দেখিনি। লাশটা আপনারাও দেখেছেন, বাড়িয়ে যে বলছি না সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু রাক্ষসটার কথার মধ্যে যেন যেন জাদু ছিল। ঠায় বসে শুনতে হতো, ওঠা যেত না। এক লহমার মধ্যেই মনে হতো যেন হাতের মুঠোয় এনে ফেলেছে। প্রাণটা নির্ভর করছে তার খেয়াল খুশির ওপর। জেনারো কাঠ হয়ে বসে তার বকবকানি শুনত। লোকটা ঘন ঘন আসত। মুখ দেখে বুঝতাম আমার মতোই জেনারো তাকে দু চক্ষে দেখতে পারে না। তবুও চুপ করে বসে কখনো রাজনীতি, কখনো সমাজবাদ, কখনো ছাই পাঁশ কি না কি বক্তৃতা শুনত। প্রথম প্রথম ভাবতাম বুঝি জেনারো ওকে অন্তর থেকে ঘৃণা করে। তারপর ওর মুখের চেহারা দেখে আসল কারণটা আমি ধরতে পারলাম। জেনারো ওকে সাংঘাতিক ভয় করে। একটা চাপা গোপন মারাত্মক আতঙ্কে ভেতর ভেতরে তাই সিঁটিয়ে আছে। সেই রাত্রে ওকে 2 হাতে ধরে বললাম, সত্যি যদি সে আমাকে ভালোবাসে তাহলে বলতে হবে গর্জিয়ানোকে তার এত ভয় কেন। জেনারো তখন সব খুলে বলল। শুনে ভয়ে হিম হয়ে গেলাম আমি। একটা সময় এসেছিল জেনারোর জীবনে যখন সংসারে তার বন্ধু বলতে কেউ ছিল না। নিজের প্রচণ্ডতায় দাপাদাপি করে বেরিয়েছে সমাজে। তখন সেই আধ পাগল অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে নিউপলিটন সোসাইটিতে নাম লেখায়। এই হলো গিয়ে কুখ্যাত সেই রেড সার্কেল, রক্তবৃত্ত সমিতি। এ সমিতিতে শপথ নিয়ে যে ঢোকে, জীবন নিয়ে সে আর বেরোতে পারে না। আমেরিকায় পালিয়ে এসে জেনারো ভেবেছিল বুঝি বেঁচে গেল, কিন্তু কবজি পর্যন্ত মানুষের রক্তে লাল করেছে যে সেই গর্জিয়ানো ইটালিয়ান পুলিশের ভয়ে আমেরিকায় পালিয়ে এসে সমিতির একটা শাখার পত্তন করলে সেখানে। তারপর একদিন রাস্তায় জেনারো দেখল সেই সাক্ষাৎ মৃত্যুকে। এলো আমাদের বাড়িতে। এখানেও একটা গুপ্ত চক্র প্রতিষ্ঠা করতে চলেছে। সমন ধরিয়েছে জেনারোকে। বিশেষ দিনে প্রতিষ্ঠিত হবে রেড সার্কেলের নতুন শাখা। মানে নতুন করে আরম্ভ হবে রক্তারক্তি কাণ্ড। কিন্তু এর চাইতেও বড় বিপদের তখনও বাকি। লক্ষ্য করেছিলাম সন্ধ্যের দিকে বাড়ি এসে জেনারোর সঙ্গে ফালতু কথা বলে গেলেও গর্জিয়ানোর রাক্ষসের চোখের দৃষ্টি থাকতো আমার দিকে। একদিন যা হবার তা হয়ে গেল। জেনারো বাড়ি ফেরার আগেই গর্জিয়ানো বাড়ি এলো। আমাকে কোণঠাসা করে বললে ওর সঙ্গে পালিয়ে যেতে। ঠিক সেই সময় জেনারো ঘরে ঢুকে প্রচণ্ড রাগে পাগল হয়ে গিয়ে মারতে মারতে গর্জিয়ানোকে বার করে দিল বাড়ি থেকে। সেই থেকে
সেই থেকে শয়তান আর বাড়ি ঢোকেনি। কদিন পরেই মিটিং হলো রেড সার্কেলের। মুখ অন্ধকার করে বাড়ি ফিরল জেনারো। সর্বনাশ হয়েছে। আমাদের পরম হিতৈষী ক্যাস্টালোটিকে বাড়ি শুদ্ধ ডিনামাইট মেরে উড়িয়ে দেওয়ার ভার পড়েছে জেনারোর ওপরে। পুরোটাই একটা ষড়যন্ত্র, ঘোর ষড়যন্ত্র। আর চালাকিটা ওই গর্জিয়ানোর। রেড সার্কেলের নিয়ম হলো সমিতির তহবিলে টাকা তোলার জন্য ধনী ইটালিয়ানদের দহন করা। আর প্রথমেই ক্যাস্টালোটিকে ধরা হয়। তিনি 1 পয়সা দিতে রাজি হননি, উল্টে পুলিশকে খবর দিয়ে দিয়েছিলেন। সমিতি তাই ঠিক করেছে এমন শিক্ষা তাকে দেওয়া হবে যে অন্য ইটালিয়ানরা সুর করে টাকা বের করে দেবে। লটারি হলো কোন মূর্তিমানের ওপর ভারটা পড়বে সেটা ঠিক করার জন্য। কিন্তু কি কায়দায় জানা নেই, থলির মধ্যে থেকে গর্জিয়ানো টেনে বার করলো জেনারোর নাম লেখা রক্তবৃত্তের চাকতি। মুখে তার সেই শয়তান হাসি। দেখেই বুঝলো জেনারো কি চায় গর্জিয়ানো। এটা তার পুরনো কায়দা। কাউকে দল থেকে এবং পৃথিবী থেকে জন্মের মতো সরিয়ে দিতে হলে এই কৌশলই সে অ্যাপ্লাই করে থাকে। নিজের প্রিয়জনকে মারবার ভার দেয়, আর না পারলে দলকে লেলিয়ে দেয় তার পেছনে। সমস্ত রাত আতঙ্কে কাঠ হয়ে হাতে হাত দিয়ে বসে রইলাম স্বামী স্ত্রী। পরের দিন সন্ধে নাগাদ ডিনামাইট দিয়ে ক্যাস্টালোটিকে বাড়ি সমেত উড়িয়ে দেওয়ার সময় ধার্য হয়েছে। কিন্তু দুপুরেই লন্ডন রওনা হলাম দুজনে। যাওয়ার আগেই ক্যাস্টালোটিকে আসন্ন বিপদ সম্বন্ধে সাবধান করে দিলাম। পুলিশকেও খবর দেওয়া হলো যাতে ভবিষ্যতে তাঁর গায়ে আঁচ না লাগে। তারপর তো কি হয়েছে আপনারা জানেন। প্রতিহিংসায় পাগল গর্জিয়ানোর তারা খেয়ে এখানেও লুকিয়ে থেকেছি, কিন্তু জেনারো ইটালি আর আমেরিকায় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে বলে অন্যত্র থেকেছে। কোথায় তা আমিও জানি না। গর্জিয়ানোর শয়তানি আর ক্ষমতার কোনো শেষই নেই। কোন দিক দিয়ে আঘাত হানবে বোঝা সম্ভব নয় বলেই এইভাবে এখানে আমাকে লুকিয়ে রেখেছিল আমার স্বামী। খবর পাঠাতো খবরের কাগজের বিজ্ঞাপন দিয়ে। কিন্তু একদিন দেখলাম রাস্তায় দুজন ইটালিয়ান এ বাড়ির দিকে চেয়ে আছে। বুঝলাম পিশাচ গর্জিয়ানো আমার ঠিকানা জেনে ফেলেছে। তারপরেই জেনারো খবর দিলে আমাদের বাড়ির ওই জানলাটা থেকে সংকেত করবে। সংকেত এলো ঠিকই, কিন্তু বিপদের। হঠাৎ তাও বন্ধ হয়ে গেল। বুঝলাম গর্জিয়ানো যে ওর নাগাল ধরে ফেলেছে, এই কথাটাই বলতে গিয়েছিল জেনারো। এখন দেখছি ও তৈরি হয়েছিল শত্রু নিধনের জন্য। কাজ শেষ করে ফেলেছে, আর শেষ করেই চলে গেছে। এখন আপনারাই বলুন কাঠ গোড়ায় ওঠাবার মতো অপরাধ জেনারো করেছে কিনা। গ্রিকসনকে বলল আমেরিকান ডিটেকটিভ। নিউ ইয়র্কে কিন্তু মাথায় তুলে নাচা হতো জেনারোকে নিয়ে। অবশ্য হ্যাঁ, ব্রিটিশ আইন তাকে কি চোখে দেখবে সেটা আমার জানা নেই। উনি যা বললেন তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কারুরই কোনো ভয়ের কারণ নেই। কিন্তু ওকে থানায় আসতে হবে। একটা ব্যাপার কিন্তু মাথায় ঢুকছে না। এই ব্যাপারে আপনি কি করে জড়িয়ে পড়লেন মিস্টার হোমস? শেখবার জন্য। আমি আবার পুরনো পাঠশালার ছাত্র কিনা, শিক্ষার শেষ দেখতে পাই না। ওয়ে ওয়াটসন। হ্যাঁ হোমস। তোমারও একটা শিক্ষা হলো। কিম্ভূত কিমাকার শব্দটার মানে যে ট্র্যাজেডিও হতে পারে তা জানলে। এখনো 8টা বাজেনি। চলো কভেন্ট গার্ডেনে গিয়ে বাজনা শোনা যাক। আরে চটপট পা চালাও। চলো যাওয়া যাক। গল্প পাঠের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন প্রলয়, অমিত এবং সঞ্চয়িতা।